দর্শক, এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে সুন্দরবনের কোল ঘেঁষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলবাড়ি গ্রামে। আমার পাশে দেখতে পাচ্ছেন একটি কাঁকড়ার প্রজেক্ট। আমরা এসেছি বিশ্বনাথ মণ্ডল ভাইয়ের কাঁকড়ার প্রজেক্টে। এই কাঁকড়ার প্রজেক্ট বাদেও আরও দুটো কাঁকড়ার প্রজেক্ট আছে, যেখানে তিনি 55,000 খাঁচায় সফট শেল অর্থাৎ নরম খোলসের যে কাঁকড়াগুলো সেগুলো চাষাবাদ করে। আপনারা সবাই জেনে থাকবেন কাঁকড়ার দেশে যেমন চাহিদা তেমনি বাইরেও কিন্তু অনেক বেশি চাহিদা, এবং এই ব্যবসাটা মূলত রপ্তানিমুখী। দর্শক, আমরা বিশ্বনাথ মণ্ডলের কাছে জানার চেষ্টা করব তিনি আসলে কাঁকড়ার প্রজেক্ট করে কিভাবে লাভবান হচ্ছেন বা আদৌ লাভবান হচ্ছেন কিনা, কিভাবে এর চাষাবাদ করা হচ্ছে এই নোনা পানিতে। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আচ্ছা ভাইয়া, এই যে এখানে দেখতে পাচ্ছি যে আপনারা কাঁকড়া চাষ করছেন এবং সফট শেল যেটাকে বলে হচ্ছে নরম খোলস কাঁকড়াগুলো, তাই তো? তো এখানে এখন কতদিন হলো এগুলো দিয়েছেন? এগুলো তো মূলত আমরা মার্চের পর থেকে স্টার্ট করেছি। এগুলো রোলিং চলতেই থাকে, ঠিক আছে। প্রত্যেকদিন এখানে দেওয়া হয়, প্রত্যেকদিন এখানে আবার ওখান থেকে উঠানো হয়। আচ্ছা, আমরা তো শুনে এসেছি বা আমরা তো এখন জানি মোটামুটি যে কাঁকড়া চাষ সেটা খুব লাভজনক একটা ব্যবসা। অবশ্যই অবশ্যই। এটা কতটুকু লাভজনক যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন। অবশ্যই এটা তো অনেক লাভজনক, কারণ আমি কাঁকড়ার ব্যবসার সাথে সম্পৃক্ত আছি 99 সাল থেকে, ঠিক আছে। মোটামুটি এটা ভালো আমি ফিডব্যাক পেয়েছি এখান থেকে। তারপর যখন করোনা আসলো, করোনার সময় বিরাটভাবে আমি ধাক্কা খেয়েছি। শুধু আমি বলে না, যত কাঁকড়া ব্যবসায়ী ছিল সবাই ধাক্কা খেয়েছে। করোনার পরে আমরা খুব বেশি ভালো নেই। তারপর সরকার একটা পদক্ষেপ নিল, জানুয়ারি-ফেব্রুয়ারিতে বন্ধ থাকে প্রজনন মৌসুম, আর জুন জুলাই আগস্ট 3 মাস বন্ধ করে সরকার। করোনার কারণে ধাক্কা খাওয়ার কারণটা কি এটাই যে ওই সময়টা হচ্ছে যে কাঁকড়াগুলো আমাদের দেশে তো এগুলো কম কনজিউম করা হয়, বেশিরভাগই তো রপ্তানিমুখী, এই কারণে করোনাকালে রপ্তানি বন্ধ ছিল বলেই হচ্ছে আপনারা ধাক্কাটা খান? হ্যাঁ, ওই সময় তো অনেক দিন বন্ধ ছিল, অনেক কাঁকড়া মারা যায়। যেগুলো আমরা রেখেছিলাম, ঠিক আছে, মজুত করে, সেগুলো নষ্ট হয়ে যায়। এবং ওই সময় অনেক দাম বেশি ছিল কাঁকড়া, এই জন্য সব আমরা ধাক্কা খেয়েছি, বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আচ্ছা, তারপরে আবার শুরু করলেন করোনার পরবর্তীতে যখন রপ্তানি খুলে দেওয়া হলো, আমদানি রপ্তানি তখন শুরু করলেন। প্রথমে তো এতগুলো দিয়ে কি শুরু করেছিলেন? এখন আপনার কতখানি আছে আসলে? আমার তো 55,000 খাঁচার ক্যাপাসিটি আছে। এটা কি এখানেই শুধু এই যে দেখতে পাচ্ছি এটাই? এই পুকুরে একটা পুকুর আছে, ওপাশে একটা পুকুর আছে, এই পাশে একটা আছে, 3টা পুকুর আছে আমার। এখন তো লাভজনক ব্যবসা, তাই না? জি জি। তো এটা কেন লাভজনক আসলে? দেখেন, বিষয়টা হচ্ছে এগুলো বিদেশের চাহিদার উপরে ডিপেন্ড করে সব কিছু। বিদেশের চাহিদাটা যখন বেশি থাকে তখন অবশ্যই লাভজনক, আর চাহিদা যখন একটু ডাউন থাকে তখন তো ভালোভাবে আমরা সেল করতে পারি না, বিক্রি করতে পারি, তখন একটু লাভ কম হয়। হ্যাঁ, বেশি দামে বিক্রি করতে পারি না, চাহিদার উপর ডিপেন্ড করে মোট কথা, ঠিক আছে। এখন একটু চাহিদা একটু কমই আছে বলা যায়। এই যে আপনারা কাঁকড়াগুলো হচ্ছে চাষ করছেন, তাই না? এই কাঁকড়াগুলো তো আপনারা এখন পর্যন্ত প্রাকৃতিক যে উৎস সেখান থেকেই সংগ্রহ করছেন? না, প্রাকৃতিক উৎস থেকে অবশ্যই সংগ্রহ করতে হয়, কিন্তু এই জুন জুলাই আগস্ট 3 মাস বন্ধ থাকার ফলে প্রাকৃতিক উৎস থেকে আর সংগ্রহ করা সম্ভব হয় না। এগুলো কৃত্রিম উৎস অনেক, সেখান থেকে আমরা সংগ্রহ করে থাকি। কৃত্রিম উৎস বলতে? আমাদের এলাকার তো হাজার হাজার বিঘা জমিতে ঘের আছে, মাছের ক্ষেত, সেখানে কাঁকড়া চাষ হয়, আর সেখানে কাঁকড়া কৃত্রিমভাবে তৈরিও হয়ে থাকে। সেখান থেকে আমরা সংগ্রহ করি, সেখান থেকে আমরা এই আপাতত 3 মাস কোনো রকম চালানো হয়। ডিপো থেকে আপনারা কত টাকা দরে কিনে আনেন, কত কত গ্রাম বয়সী কাঁকড়া এখানে রাখেন, এবং তারপর কত গ্রাম বা কত কেজি হয়, একটু আমাকে এই বিষয়টা বলেন। এগুলো আমার আবার কাঁকড়া ডিপো আছে, হাটকাঁকড়া ডিপো। অনেক কালেক্টর আছে, তারা নিয়ে আসে আমাদের কাছে। এখন বর্তমান যে বাজার মূল্য আছে 410 টাকা, 400 টাকা রেট। আর একটা কোয়ালিটি আছে 600 টাকা রেট, ঠিক আছে। 85 গ্রাম থেকে যেটা 150 গ্রাম পর্যন্ত ওয়েট আছে, সেটা রেট হচ্ছে 600 টাকা। আমরা 600 টাকা দিয়ে কিনছি। ওটা বিক্রি আছে 620 টাকারটা বিক্রি আছে, আর 750 টাকারটা বিক্রি আছে। এখন বডি যখন চেঞ্জ করে তখন অবশ্যই একটু গ্রোথ আপ অবশ্যই আসে। আমি যদি 100 গ্রাম কাঁকড়াটা বক্সে ছাড়ার পরে সেটা যখন বডি চেঞ্জ করে তখন ম্যাক্সিমাম সেটা 120 গ্রাম 30 গ্রাম হয়ে যায়, বডিটা একটু বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা যখন কিনছেন বিভিন্ন রেটে, তারপর যখন বডি চেঞ্জ করে যে সফট শেলটা বের হচ্ছে, সেটার সাথে কেমন লাভটা হচ্ছে আমি এটা একটু জানতে চাচ্ছি, যে কি পরিমাণ ডিফারেন্সটা হয়? এরকম কেজি প্রতি আমাদের 30 টাকা থেকে যায়, 20 থেকে 30 টাকা থাকে। কয়টা কাঁকড়াতে কেজি হয় সফট শেল হওয়ার পরে?
1 কেজিতে হয়তো বা 10টা হলো কি 12টা হলো, ঠিক আছে, অনেক সময় 7টা হয়, অনেক সময় 8টা হয়। আপনি বলছিলেন যে কিছু কাঁকড়া 5% কাঁকড়া মারা যায়। এটা কি খোলস পরিবর্তনের সময় উপযুক্ত পরিবেশ না পেলে এটা মারা যায়? নাকি কেন মারা যায় আসলে? আসলে সব কাঁকড়া বেঁচে থাকবে এটা তো হতে পারে না। কাঁকড়া অনেক সময় অসুস্থ থাকে। এক স্থান থেকে আরেক স্থানে যখন আসবে তখন হয়তোবা তার সে সেট না হতেও পারে। হ্যাঁ? এক স্থানে আছে তার 15 ডিগ্রি বা 15 পিপিটি তাপমাত্রা, এই 15 পিপিটি লবণাক্ত সে আছে। এখানে এসে দেখছে সে 20 পেয়ে গেল। সে সেট হতে পারছে না। যখন সেট না হতে পারবে তখন সে মারা যেতে পারে। এমনি তো বলা হয় যে কাঁকড়া তো চাষ করছেন বা এখানে খাবার-টাবার দিচ্ছেন। কিন্তু খোলস পরিবর্তনের জন্য একটা উপযুক্ত পরিবেশ দরকার। যেমন যেই পানিটাতে আমরা রাখছি সেই পানিটা ঠিক আছে কিনা, কতখানি এটার পিএইচ দরকার, কতখানি লবণাক্ততা দরকার, এটারও একটা রুলস আছে আপনাদের। আমাকে যদি এই বিষয়টা একটু বুঝিয়ে বলতেন যে কাঁকড়া চাষের জন্য উপযুক্ত পরিবেশটা কি? পিপিটি 18, 19, 20, 21, 22 পর্যন্ত কাঁকড়ার আসলে খুব বেশি সমস্যা হয় না। আর অ্যামোনিয়ার যে কথাটা বলেছে 0.85 সহনশীল, 0.85 এর উপরে গেলে কাঁকড়া মারা যায়। এটা তো আমরা সবসময় পরীক্ষা-নিরীক্ষা করি। যখন কাঁকড়া মারা যায় একটু বেশি তখন আমরা এগুলো পরীক্ষা করার চেষ্টা করি। পরীক্ষা করে দেখি যে এগুলো অসুবিধা হচ্ছে তখন হয়তো পানি আমরা আউট করে দেই। আউট করে দিয়ে কিছু মেডিসিন আমরা দিয়ে দিলাম, চুন-টুন দিয়ে দিলাম, আচ্ছা। জিওলাইট দিয়ে দিলাম অ্যামোনিয়াটা রোধ করার জন্য। এভাবে পরিবেশটা সেট করতে হয় মোট কথা। আর নোনা পানি তো ব্যবহার করছি আমরা, তাই জি, না? জি, জি, জি। লবণাক্ততার পরিমাণটা একটু বেশি থাকবে। তো সেক্ষেত্রে মিঠা পানিতে কি আসলে কাঁকড়া চাষ সম্ভব কিনা? এটা মিঠে সম্ভব? পানিতে কাঁকড়া চাষ সম্ভব না। একটু জানতে চাই যে অনেক খামারিকে বলতে শুনেছি যে কাঁকড়ার মধ্যে যদি ছোট ছোট ছোপ ছোপ সাদা সাদা দাগ হয়, সেটা একটা ভাইরাসের আক্রমণ, তখন পুরো ব্যাচটাকে উঠিয়ে ফেলতে হবে। এটা এটা সম্পর্কে কিছু বলবেন আপনি? এগুলো মূলত সমস্যা হয় যখন অতিরিক্ত গরম থাকে, অতিরিক্ত গরম। আর এগুলো মূলত মারা যায় হচ্ছে আপনার মার্চ এপ্রিলের দিকে। তারপরে এই আক্রান্তগুলো খুব বেশি দেখা যায় না, আমরা তো দেখি না সেভাবে। মার্চ এপ্রিলে মারা যায় কারণ ওই সময় পর্যাপ্ত পরিমাণ গরম থাকে। প্লাস গরমের কারণে কিন্তু পুকুরের গুণগত মান আমরা ধরে রাখতে পারি না ঠিকঠাক মতো। অ্যামোনিয়াটা বেড়ে যায়। অ্যামোনিয়া যদি কন্ট্রোল করা যায়, পুকুরের গুণগত মান যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু এই রোগটা আসবে না। এই রোগবালাই থেকে আমরা মুক্ত থাকবো। আর এই যে পুকুরটা, এই পুকুরে অনেকে বলে যে কাঁকড়া যেহেতু আমরা খাঁচায় করছি, অনেকে ঘেরেও করে। কোনটা আসলে সুবিধাজনক? এখন তো খাঁচায় বেশি করছে। ঘেরে যেটা করে সেটা তো ফ্যাটেনিং করে, বিভিন্ন সাইড দিয়ে পাটা দিয়ে বেস্টনিং করে সেটাকে ফ্যাটেনিং করা হয়। হুম হুম হুম। সেটা মাটিতে চাষ করা হয় আর এটা তো সম্পূর্ণ বক্সে চাষ করা হয়। দুটো 2 রকম পদ্ধতি, দুটো 2 রকম সেকশন। অবশ্যই লাভজনক, ওটাও লাভজনক, এটাও লাভজনক। এর পাশাপাশি কোনো মাছ কি চাষ করা সম্ভব? না, কাঁকড়ার সাথে মাছ চাষ করা আদৌ সম্ভব না, এটা করতে নেই। আপনারা এই কাঁকড়াগুলোকে তো খাবার দিচ্ছেন, কিভাবে চাষবাস করছেন, সে বিষয়টা আমি একটু হেঁটে হেঁটে দেখতে চাই ওই পাশগুলোতে। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, চলেন তাহলে। যখন ডিপো থেকে কাঁকড়াগুলো কিনে আনেন আপনারা, তখন কি এটাকে কোনো ডিসইনফেক্টেড করার কোনো প্রয়োজন থাকে? না, না, না। দরকার হয় না, না? কোনো প্রয়োজন নেই না। আচ্ছা, কিন্তু যখন মাছগুলো কি খাওয়াচ্ছেন? কাঁচা মাছ তো? কাঁচা মাছ খাওয়ানো হচ্ছে। আচ্ছা, এমনি শুটকি টুটকি তো না? না, শুটকি কোনো মাছ এখানে খাওয়ানো হয় না। কি দেওয়া কি হয় না। মাছ খাওয়াতে হয় শুধু কাঁকড়ার জন্য? তেলাপিয়া মাছ দিয়ে থাকি আমরা। এক একটা কাঁকড়ার জন্য কি পরিমাণ তেলাপিয়া মাছ আপনারা কি একদিনে একবার খাবার দিচ্ছেন? না, আমরা 3 দিন পর পর দিয়ে থাকি। 3 আর দিন একটা পর একটা পর। কাঁকড়ার জন্য 5 গ্রাম করে খাদ্য নির্ধারিত আছে। একটা ব্যাচ কতদিনে ওঠে? এটা তো কাঁকড়াটার বডি গ্রোথের উপর ডিপেন্ড করে, আমি আগেও বলেছি। এটা 15 দিন, 18 দিন, 20 দিন পর থেকে খুলে দেওয়া বডি চেঞ্জ করা শুরু হয়ে যায়। যখনই এটা বডি চেঞ্জ হয় তখন আমরা আবার কালেক্ট করে এনে এগুলো আবার কোঅপ করে দিয়ে দিই। আমরা তো মূলত শুধুমাত্র উইন্টার সিজন বাদেই আর প্রায় 9 মাসের মতো এগুলো চাষ করে থাকি। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি করছেন আপনি? আমি চেক দিচ্ছি কামড়। আচ্ছা, আপনি কি একটু উঠবেন, আমরা একটু দেখি? হ্যাঁ, একটু সরেন, আমরাও দেখি। আচ্ছা, এখানে মনে হয় কাঁকড়াকে চেক করা হচ্ছে। এখানে চেকটা কিভাবে করেন ভাই? এই সামনে চেক বক্স ঠেলে দেবো ফ্রেম আচ্ছা। দিয়ে কামড়ার উপর ভিতরে দেখবো দিয়ে হুম। একটা ঠিক আছে। কামড়ার ভিতরে দুইটা দেখা যাবে, সব সিল দুইটা ভাই হবে। বসেন, আমরা একটু দেখি যে জি। আসলে কিভাবে আপনারা বুঝেন যে এখানে দুইটা খোলস আসছে কিনা। এই যে এইভাবে করে ঠেলেন নাকি কিভাবে ঠেলেন হ্যাঁ, একটু সামনে দেখান এগিয়ে না। দেওয়া হয়। এই যে একটা থেকে একটা বক্সের দূরত্ব কত করে রাখেন? কোনো দূরত্ব দরকার আছে এখানে? এখানে খুব বেশি দূরত্ব দরকার নেই। 5 ইঞ্চি দূরত্ব আছে। 5 বাই আচ্ছা, 5। আচ্ছা। এখানে কি দেখেন আপনারা?
এখানে দেখা হয় এর ভিতরে যে আসলে কাকার বডি চেঞ্জ করেছে কিনা। এটা কয় ঘন্টা পর পর চেক করতে হয়? 4 ঘন্টা পর পর। একটা কি উঠাবো আমরা, বক্স উঠাবো, উঠিয়ে অবশ্যই, দেখবো? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই আচ্ছা একটা দেখতে দেখান না। আচ্ছা এগুলো সবগুলোকে আলাদা আলাদা কেন রাখা হয়, মানে একসাথে দুইটা রাখা যায় না কেন? একসাথে রাখলে তো ওরা আসলে ওদের পা আছে তো আক্রমণ, একে অপরকে এটা কি নষ্ট হয়ে গেছে নাকি? ওগুলো মারা গেছে, এটা মারা এটা গেছে। মারা গেছে, জি, ওই যে জি। কয়েক পার্সেন্ট 5% মারা যায় যে আপনি বললেন না? হ্যাঁ, হ্যাঁ, এটা 5% মারা যাওয়ার কোনো মারা যায়। নির্দিষ্ট কারণ আছে? ও অসুস্থ ছিল একটু, এই জন্য মারা গেছে। ছিল। আচ্ছা আমরা একটা কাঁকড়া তুলেছি, এখন যেহেতু 4 ঘন্টা পর পর আসলে সেলগুলো পরিবর্তন হয়েছে জি, কিনা দেখা হয়, ইতিমধ্যে একটা চেক হয়ে গেছে, তাই আমরা সেল পরিবর্তনের কোনো কাঁকড়া পাইনি। এখন আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে হার্ড শেল কাঁকড়া। এটা কিন্তু কাঁকড়াটা বডি চেঞ্জ করার একটা উপযুক্ত সময় চলে আসছে। কিভাবে বুঝলেন? আপনি কি ধরবেন? এটা তো হ্যাঁ, এই সময় আক্রমণ করে আমি যতটুকু এটা জানি। ধরার সিস্টেম আছে। আচ্ছা কিভাবে ধরবেন? ধরার সিস্টেম আছে, এই দেখেন, এই যে পেছনে বডি, ধরতে হ্যাঁ, হয়। এর পাগুলো কিন্তু সব বেরিয়ে আসছে, ঠিক আছে। আচ্ছা। এই কাঁকড়াটা আর 5 থেকে 7 দিনের ভিতরে খোলস দিয়ে দেবে, বডি চেঞ্জ করবে। আচ্ছা আচ্ছা, আপনি দেখেই বুঝতে পারছেন যে কতদিন সময় লাগবে? অবশ্যই, অবশ্যই। আচ্ছা এইটার এখন কত গ্রাম? এটা আমরা তো 85 গ্রাম থেকে স্টার্ট করি ছাড়া, এটা ওরকম 85-90 গ্রামের মতো হবে। এই একটা কাঁকড়া আপনি কত দিয়ে কিনেছিলেন? কেজি ধরে কেনা কেজি আছে, দরে 600 টাকা কেজি ধরে কেনা আছে। এই যে সফট শেল, ভাইয়া এটা সম্পর্কে একটু কিছু বলেন। এটা তো ওজনও বেড়ে গেছে দেখা অবশ্যই, অবশ্যই। এটা যখন ছাড়া হয়েছে, মানে বডি যখন চেঞ্জ করছে, তখন তার ওজনটা বেড়ে গেছে যাচ্ছে। এটা কি আমি অবশ্যই। ধরতে পারবো? অবশ্যই। কামড় দেবে না তো? না, না, কামড় দিবে না। আচ্ছা এটা ও নরম হয়ে এটা তো গেছে। খুবই নরম। আচ্ছা এটা তো এখনো জীবিত না? হ্যাঁ, একদম দেখতে জীবিত পাচ্ছি এই যে আছে, হ্যাঁ, চোখগুলো নাড়াচ্ছে। আচ্ছা এইটার কোন অংশটা খায়? সবটুকুই? এখানে তো প্রায় সবটুকু খেতে হয়, মানে এটা বাদ যায়, এটা বাদ যাবে, ঠিক আছে। এটা উল্টানোর পরে ভিতরে কিছু ময়লা থাকে, সেটা বাদ যাবে, ঠিক আছে। এখানে মুখের সাইডে কিছু বাদ যায়, আর আদারওয়াইজ আর খুব বেশি কিছু বাদ যায় না, সবটাই খাওয়া যায়। আপনারা আর কোনো প্রসেসিং করবেন? এটাকে কিভাবে পাঠাবেন রপ্তানি যখন করবেন? এটা তো আমরা তো ডাইরেক্ট রপ্তানি করি না, আমরা এখানে ফরেন স্টার গ্রুপ আছে, তাদের কাছে আমরা বিক্রি করি, তারা এগুলো প্রসেস মেনটেন করে বিদেশে রপ্তানি করে। তারা কি প্রসেস করে? তখন কি জীবিত থাকে কাঁকড়াগুলো? হ্যাঁ, এটা তো ফ্রোজেন করা হয়। হ্যাঁ, আচ্ছা ফ্রোজেন করা হয়। হ্যাঁ, এটা ফ্রোজেন তার মানে করা তখন হয়। জীবিত থাকে। হ্যাঁ, এগুলো কেটে সাইজ করার পরে ফ্রোজেন করা হয়। ঠিক আছে, আমি তাহলে এটা এখন এখানে রেখে দেই, এটা যেহেতু বিক্রির জন্য। আচ্ছা এই পানির গভীরতাটা কতটুকু ভাই? এটা 3 থেকে 3.5 ফিট হলে ভালো হয়। আমার তো 3.5 ফিটের মতো আছে, 3 ফিটের মতো আছে কোনো জায়গায়। এই যে কিছু কিছু মাছ প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, জি, এগুলো জি, কোনো জি। ক্ষতি করবে না? না, এগুলো আপাতত খুব বেশি ক্ষতিকারক মাছ নয়। আচ্ছা আচ্ছা ভাই, আমাকে একটা বিষয় বলেন যে মেল ফিমেল নাকি বোঝা যায়? এখন জি, মেল জি। ফিমেলের তো হার্ড শেলের ক্ষেত্রে হয়তো বা দরকার আছে, সফট শেলের ক্ষেত্রে কি না, মেল আসলে ফিমেল সব দরকার ছেলের আছে? ক্ষেত্রে কোনো মেল ফিমেলের দরকার নেই। আচ্ছা হার্ড শেল বিক্রি করে যারা, তাদের ক্ষেত্রে মেল ফিমেলের জন্য কি কি পরিবর্তন আসে? ঘিয়ের নাকি একটা পরিবর্তন এটা থাকে? তো মেল ফিমেল দেখতে হলে বডি স্ট্রাকচার থেকে দেখতে হয়, এটা তো মেল আছে। কিভাবে বুঝলেন? এটা মেল আছে, বডি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে সব কিছু। এটা তো আপনি কি আবারও ধরতে যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা খুবই সাবধানে। আমি যতটুকু জানি যে মেল ফিমেলের ঘি থাকে একটা, সেই ঘিয়ের পরিবর্তন থাকে। এটা কিন্তু মেল আছে, তার বডি দিকে বোঝা যাচ্ছে, ঠিক আছে। কিভাবে বুঝলেন? এখানে নাভির কিছুই আছে। আচ্ছা আর ঘিটা কোথায় থাকে? ঘি মূলত থাকে এর ভিতরেই থাকে। ভেতরে। জি। আচ্ছা ঘিয়ের যেটা ঘি থাকে এটাতে কি স্বাদের তারতম্যের কোনো পার্থক্য থাকে নাকি? তো অবশ্যই স্বাদের তারতম্যের পার্থক্য আছে। আচ্ছা শুধুমাত্র হার্ড শেলের ক্ষেত্রেই হচ্ছে মেল ফিমেল আলাদা করা হয় এবং সেখানে দামগত পার্থক্য হয়। জি, জি, জি। আমাকে তো মেল দেখালেন, একটা ফিমেল দেখাতে পারবেন? হ্যাঁ, ফিমেল আছে এগুলো। হ্যাঁ, ফিমেল আছে। এটা সম্পূর্ণ তো, হ্যাঁ, এইটা হচ্ছে ফিমেল, এটা ফিমেল। এটা বডি থেকে অবশ্যই নির্ণয় করা যায়। আর এর ভিতরে কিন্তু সম্পূর্ণ ঘিলু ভরা আছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে বলা চেক। এর ভিতরে সম্পূর্ণ ঘিলু ভরা আছে। আপনি ধরেই বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই, আর ফিমেল অবশ্যই। বুঝলেন কি করে? এটা ফিমেল, তার বডি দেখে বোঝা বডি যাচ্ছে। দেখে হ্যাঁ, বুঝতে বডি দেখে পারছেন। অবশ্যই। এটাকে বেঁধে রাখছেন কেন? হ্যাঁ, বেঁধে না রাখলে তো কামড় দিবে, ও আচ্ছা আচ্ছা। বিরাট আক্রমণ করবে। ঠিক আচ্ছা আছে। আচ্ছা তাহলে হার্ড শেলের ক্ষেত্রে মেল ফিমেল আলাদা করা হয়, কিন্তু সফট শেলের ক্ষেত্রে কি সবই তাহলে মেল ব্যবহার করছেন? হ্যাঁ, সব ছেলের ক্ষেত্রে শুধু মেল ব্যবহার করা হয়। ঠিক আছে, আপনি এটা রেখে দেন ভাই, আমরা একটু কথা বলি, আরো কিছু কথা আপনার সাথে আছে। আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে যারা কাঁকড়া চাষ করছে, এই কাঁকড়াটাকে তো এখনো শিল্প হিসেবে ঘোষণা করা হয়নি, না, একদম। তাই না? এটা কোন মন্ত্রণালয়, কাঁকড়া চাষটা কোন মন্ত্রণালয়ের অধীনে আছে এখন? কাঁকড়া তো মূলত ফিশারি ডিপার্টমেন্ট কম বেশি দেখাশোনা করে আমাদের, প্লাস যারা বন বিভাগ যারা আছে, আচ্ছা বন বিভাগ যারা আছে তাদের আওতায় আছে, তারাও দেখাশোনা করে, ঠিক আছে, এইভাবে আর কি। তো এখন কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? এখন মূলত সমস্যা হচ্ছে কাঁকড়া চাষ তো আমরা দীর্ঘদিন ধরে করে আসতেছি, কিন্তু
রিসেন্টলি যে সমস্যাগুলো দেখা যাচ্ছে জুন জুলাই আগস্ট এই 3 মাস বন্ধ। জঙ্গলে যে প্রাকৃতিকভাবে এটা কালেক্ট করতে হয় সেখানে তো দেখা যাচ্ছে মাছ ধরা নিষিদ্ধ, সেই সাথে কাঁকড়া ধরাও নিষিদ্ধ করে দিয়েছে। জুন জুলাই আগস্ট জুন জুলাই আগস্ট 3 মাস। আমি তো এই জানি 3 যে মাস বন্ধ জানুয়ারি থাকার কারণে ফেব্রুয়ারি তো বন্ধ থাকে। হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি তার প্রজননকাল, সেখানে বন্ধ থাকে, সে সময় বন্ধ থাকে, প্লাস জুন জুলাই আগস্ট বন্ধ। মার্চ এপ্রিল পর্যাপ্ত পরিমাণ গরম থাকে, সে সময় কিন্তু আমরা চাষগুলো করতে পারি না। সুতরাং একটা বছরে মার্চ এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি জুন জুলাই আগস্ট 7 মাস বন্ধ থাকছে। যদি 7 মাস বন্ধ থাকে তাহলে এই শিল্পকে কীভাবে আমরা এগিয়ে নেব, এই কাঁকড়া চাষকে কীভাবে এগিয়ে নিতে পারি? আমরা তো বিরাট ক্ষতিগ্রস্ত হচ্ছি। বলছেন জুন জুলাই আগস্ট তখন মাছের প্রজনন সময়, তখন ডিম পারে, তখন যদি আপনারা কাঁকড়া সংগ্রহ করতে যান তখন তো ওই ডিমগুলো নষ্ট হবে। তাহলে এর বিকল্প কি উপায় আপনারা মনে করছেন? মাছেরটা আলাদা প্রজাতি, কাঁকড়ারটা আলাদা প্রজাতি। আচ্ছা, যারা কাঁকড়া ধরতে যাবে তারা শুধু অনলি ফর কাঁকড়াই ধরবে, তারা তো মাছ ধরবে না। এখানে যারা কাঁকড়া কালেক্ট করতে যাবে তাদের কিন্তু কাঁকড়া কালেক্ট করার জন্য যেসব যন্ত্রপাতি দরকার সেগুলো তারা নিয়ে যাবে। তার মানে এতে কোনো ক্ষতি হবে না বলে আপনারা ধারণা করছেন। এজন্য অবশ্যই, আপনাদের অবশ্যই। দাবি বা আপনাদের হচ্ছে অনুরোধ যে জি, জি, এই জি। সময়টা যেন কাঁকড়া ধরাটাকে হ্যাঁ, বৈধ করে দেওয়া হয়। বৈধ করে দেয়া হয়, তাহলে আপনারা আরো বেশি লাভবান আর হবেন। বন্ধের একটা ব্যাপার আছে, এই কাঁকড়া চাষের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু উপকূলীয় মানুষ জড়িত হয়ে আছে। এই একটানা যদি 3 মাস বন্ধ থাকে তাহলে এই কাঁকড়া থেকে ফিডব্যাকগুলো আমরা কী পাচ্ছি? যারা আমরা এর সাথে জড়িত হয়েছিলাম, ব্যবসা করতাম, তারা তো আমরা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সুতরাং আমার একটা বিনীত অনুরোধ সরকারের কাছে যে জুন জুলাই আগস্ট একটানা যে 3 মাস বন্ধ করা হয়, এটা অসম্ভব হয়ে যাচ্ছে। এটা একটা নির্দিষ্ট হয়তো 1 মাস হোক, ঠিক আছে, হয়তো 15 দিন হতে পারে। একটা 3 মাস বন্ধ করলে এটা বিরাট ক্ষতির সম্মুখীন। তো এইখানে কতজন শ্রমিক নিযুক্ত আছে? এখানে বা আমার কি পরিমাণ খরচ হয় আপনার? এখানে আমার 18 জন শ্রমিক নিযুক্ত আছে, 18 জন। আচ্ছা, এর আনুষঙ্গিক খরচ কি কি আর কাঁকড়া চাষে? আনুষঙ্গিক খরচ আছে, মাছের একটা ব্যাপার আছে, তারপর মাছ কাটতে গেলে একটা ব্যাপার আছে, সেখানে খরচের ব্যাপার আছে, তাদের ওয়ার্কিং কস্ট আছে। হ্যাঁ, বিভিন্ন সাইডে খরচ আছে। মোট কথা মাসে বিরাট টাকা খরচ হয়, প্রায় 2 লাখ টাকা খরচ হয়ে যায়। এই প্রজেক্টের আসলে কিভাবে হিসাব করেন যে মাসিক কত ইনকাম? এটা কি মাসিক করেন নাকি বাৎসরিক করেন, কোনটা? এটা বাৎসরিক করা হয়, আচ্ছা, মাসিক সেবা হিসাবটা করা সম্ভব হয় না। বাহ, বাৎসরিক আপনার এই 3টা প্রজেক্ট থেকে, 3টা জি, জি, কাঁকড়ার জি। প্রজেক্ট, তো 3টা পুকুর, কেমন আয় আসে? আমি করোনার আগে ভালো টাকা আয় করেছি, 10 লাখ টাকা 15 লাখ টাকা বছরে আমি আয় করেছি, সমস্ত কস্টিং বাদ দিয়ে। বর্তমানে এখন যে 55,000 খাঁচা আমি তো প্রায় ফেলতে পারি না, কারণ কাঁকড়া সংকট, এগুলো তো প্রাকৃতিক থেকে কাঁকড়া কিনতে পারি না, পাই না। এখন খুব টাফ, খুব টাফ। গত বছর আমার 20 লাখ টাকার মতো লস হয়ে গেছে। 20 লাখ টাকা গত বছর লস? 23 সালে 20 লক্ষ টাকা লস। আর এখন পর্যন্ত মার্চ মাস থেকে স্টার্ট করেছি, এই বর্তমান পর্যন্ত প্রায় 4 লাখ টাকার উপরে লস আছে। কিন্তু লস থাকার একটাই কারণ হচ্ছে কাঁকড়া আমরা ঠিকঠাক মতো দিতে পারছি না। আমার ওয়ার্কার তো অনেকগুলো, বেশি অনেক ওয়ার্কার, তাদের তো মাসগুলো আমার বেতন দিতেই হয়। প্রতি মাসে আমার 2 লক্ষ টাকা দেওয়া লাগে তাদেরকে। বুঝতে পেরেছি। কিন্তু আমার যে 55,000 খাচ্ছে, আমি হয়তো বা 20,000 25,000 কি 15,000 30,000 হাইস্ট, এর বেশি আমি ফেলতেই পারছি না, কাঁকড়াই পাচ্ছি না তো। কাঁকড়ার কি কোনো হ্যাচারি নাই? না, কাঁকড়ার কোনো হেসারি নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত মহামূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সফটশেল এবং হার্ডশেল কাঁকড়া, এটা যেহেতু একটা রপ্তানিমুখী পণ্য, এটা দেশের চাহিদা মিটিয়ে প্রতি বছর বিপুল পরিমাণে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে এই কাঁকড়া চাষের মাধ্যমে। আপনারা কাঁকড়া চাষি থেকেই শুনলেন যে তারা নির্দিষ্ট কিছু সময় কাঁকড়া আহরণ, প্রকৃতি থেকে আহরণ বন্ধ থাকায় তারা কিন্তু বিপুল পরিমাণে অর্থ সংকট বা বিপুল পরিমাণে ব্যবসায়ীগত লসের সম্মুখীন হচ্ছে। এবং তাদের একটা চাওয়া আছে, যেহেতু কাঁকড়া চাষের ক্ষেত্রে এখন পর্যন্ত প্রকৃতির উপর নির্ভরশীল হতে হচ্ছে, তাই এই কাঁকড়া চাষের উপর আরও বেশি গবেষণা বাড়িয়ে যদি হ্যাচারি সৃষ্টি করা যায় তাহলে এই সংকট মোকাবেলা অবশ্যই সম্ভব। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারির গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।